ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। অমরেশ মণ্ডল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। এর আগে আমি 1 থেকে 3 নম্বর স্কুল পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছি ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ এক্সাম 2023-এর। আজকে দেখো 4 নম্বর স্কুল কন্টাই হিন্দু গার্লস স্কুল অ্যান্সার করে দেখাচ্ছি। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। দেখো 1 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম। যেহেতু আমি একজন কেমিস্ট্রির শিক্ষক, বক্সাইটের সংকেত লিখে দিই Al2O3.2H2। এটা হচ্ছে বক্সাইটের সংকেত। তাহলে বক্সাইট কোন ধাতুর আকরিক? এটা উত্তর হবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। এসআইতে উষ্ণতার একক কি? এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। কি বললাম? এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। অভিকর্ষ বলের আরেক নাম কি? এটা উত্তর হবে ওজন। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক বললাম কেলভিন, আর অভিকর্ষ বলের আরেক নাম হচ্ছে ওজন। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কটি হাড় আছে? উত্তর হবে 206টি। কটি হবে? 206টি। নেক্সট, দেখো শূন্যস্থান পূরণ করো। স্লেট একটি কি শিলা? এটা হবে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা। স্মৃতিশক্তি এবং গতিশক্তিকে একত্রে কি বলে? যান্ত্রিক শক্তি। উত্তর হবে যান্ত্রিক শক্তি। বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান কী হবে? চাপ ইন্টু ক্ষেত্রফল। প্রতিটি ফুসফুসে উপস্থিত বায়ুথলির সংখ্যা ঘটে অসংখ্য। এটা উত্তর হবে 10 কোটি। 10 কোটি। কয়লার প্রধান ব্যবহার কি? কয়লা প্রধানত ব্যবহার হয়, অপশান আছে বিদ্যুৎ তৈরি, জ্বালানি, আলকাতরা। তাহলে বিদ্যুৎ তৈরি। নবীকরণযোগ্য শক্তি উৎস কোনটি? কয়লা, ডিজেল এগুলো হচ্ছে অনবীকরণযোগ্য। নবীকরণযোগ্য যেটা উৎপাদন করা যায় এবং শক্তি উৎস সাধারণত শেষ হবে না, সেটা হচ্ছে বায়ু শক্তি, উইন্ড এনার্জি, বায়ু শক্তি। এসআই পদ্ধতিতে চাপের একক কি? এটা উত্তর হবে নিউটন পার বর্গমিটার, কারণ এসআই একক আছে, এটাও এসআই একক, নিউটন পার বর্গমিটার। মানুষের দৈত্যাকার গঠনকে কি বলে? জাইগ্যান্টিজম। মানুষের দৈত্যাকার গঠনকে কি বলা হয়? মানুষের দৈত্যাকার গঠনকে বলা হচ্ছে জাইগ্যান্টিজম। এলপিজি এবং সিএনজির মধ্যে পার্থক্য তো দেখে নাও। এলপিজি হচ্ছে, এর পুরো কথা কি? লিকুইফাইড, এটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড ফয়াকার হর্ষেড, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, আর সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। মনে থাকবে, এলপিজির প্রধান উপাদান কি? বিউটেন, আর সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। তাহলে দুটো পয়েন্ট লিখবে। ঠিক আছে। নদীতে বাঁধের তলদেশ চওড়া হয় কেন? এটা তোমরা সহায়িকা 212 পাতায় পাবে, দেখে নাও। নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? আমরা জানি যে তরলের পার্শ্ব চাপ আছে। তাহলে তরলের পার্শ্ব চাপ তরলের গভীরতার উপর নির্ভর করে। অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যাবে তত তরলের পার্শ্বচাপ তত বাড়বে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি হয়। উপরের গভীরতা কম, তাই পার্শ্বচাপ কী হয়? কম হয়। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশের উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। বুঝতে পারলে? মানে তরলের গভীরতা যত বাড়বে তত পার্শ্বচাপ বাড়বে। তাহলে বাঁধ যত উঁচু হবে তত গভীরতা বৃদ্ধি পাবে, আর গভীরতা বাড়লেই নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশের নিচের অংশটা চওড়া করা হয়। পরের প্রশ্ন দেখো, হিঞ্জ সন্ধি কি? একটি উদাহরণ দাও। দেখো আমি লিখেছি, দরজা বা জানালার
কবজার মতো অস্থি সন্ধিকে হিঞ্জ সন্ধি বলে। কি বলছি? দরজার বা জানালার কবজার মতো অস্থি সন্ধিকে হিঞ্জ সন্ধি বলে। উদাহরণ কি? কনুই বা আমাদের হাঁটুতে এটি উপস্থিত থাকে, দেখবে কনুই বা হাঁটুর পিছন দিকে এটা হিঞ্জ সন্ধি থাকে। পরের কোশ্চেন দেখো, শিলা কাকে বলে? কোন ধাতুর একাধিক খনিজ থাকলে তার সবগুলোই আকরিক নাও হতে পারে, ব্যাখ্যা দাও। এবং ঘর্ষণের ফলে বস্তু ক্ষয় হয়, উদাহরণের সাহায্যে বোঝাও। এখানে দুটি প্রশ্ন আছে, বেশ বড়, 4.5 করে, দুটো নয়। ফার্স্ট কোশ্চেন, শিলা কাকে বলে? দেখে নাও। শিলা হচ্ছে যে পৃথিবীর উপরে যে শক্ত আবরণ, ভূত্বক বলে। এই ভূত্বক যেসব উপাদান নিয়ে গঠিত তাদেরকে বলা হয় শিলা। আরেকবার বোঝাচ্ছি, দেখো, পৃথিবীর উপরে যে শক্ত আবরণ তাকে ভূত্বক বলে, আর ভূত্বক যেসব উপাদান নিয়ে গঠিত তাদেরকে বলে শিলা। ঠিক আছে? কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলো আকরিক নাও হতে পারে, ব্যাখ্যা দাও। তাহলে এটা লিখবে যে কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলো আকরিক নাও হতে পারে। লোহা একটা ধাতু, এই দুটি খনিজ হেমাটাইট এবং আয়রন পাইরাইটিস। হেমাটাইট খনিজ থেকে সহজ উপায়ে এবং কম খরচে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায়। তাই হেমাটাইট হলো লোহার আকরিক, কিন্তু লোহার অপর খনিজ আয়রন পাইরাইটিসের মধ্যে প্রচুর পরিমাণে লোহা বর্তমান থাকলেও এই খনিজ থেকে সহজ এবং কম খরচে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায় না। তাই আয়রন পাইরাইটিস লোহার আকরিক নয়। তাই বলা যায় কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলো আকরিক নাও হতে পারে। এটা তোমরা স্ক্রিনশট নেবে, যে খাতায় লিখে প্র্যাকটিস করবে বা মুখস্থ করবে। মেন কথা হচ্ছে যে লোহার দুটো খনিজ, একটা হচ্ছে হেমাটাইট আর একটা হচ্ছে আয়রন পাইরাইটিস। যে খনিজ থেকে সহজে এবং কম খরচে ধাতু নিষ্কাশন করা যায় সেটি হচ্ছে তোমার আকরিক, যেটা হেমাটাইট থেকে করা যায়, কিন্তু আয়রন পাইরাইটিস থেকে সহজ এবং কম খরচে করা যায় না বলে সেটি শুধুমাত্র খনিজ। ঠিক আছে? পরের প্রশ্ন, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণের সাহায্যে বোঝাও। এটা তোমরা 192 পাতে পাবে, দেখে নাও। ঘর্ষণের ফলে বস্তুর যে ক্ষয় হয়, মানে পেন্সিলের দাগ মোছার সময় আমরা ইরেজার দিয়ে দাগের উপর ঘষি, তাই ইরেজারের ভর এবং আয়তন আস্তে আস্তে কমে যায়। তোমরা দেখেছো ইরেজারটা 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে কিনলে আস্তে আস্তে ছোটো হয়ে যায়, তারপরে ঘর্ষণ হচ্ছে, কোনো ম্যাজিকে কমে যাচ্ছে না। নাম্বার 2, গাড়ি চলার সময় গাড়ির চাকার টায়ারের সঙ্গে রাস্তার অবিরত ঘর্ষণ হতে থাকে, তাই টায়ারটি পুরাতন হয়ে যায় এবং ক্ষয়ে যায়, তাই না? এই পয়েন্টটা তোমরা দেখে লিখে নেবে। ঠিক আছে? তারপর দেখো, বার্নৌলির নীতিটি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পাবে তোমরা। দেখো, এখান থেকে লিখবে, কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটি হচ্ছে বার্নৌলির নীতি। আরেকবার বলছি, কোনো গ্যাস বা তরল গতিশীল যদি হয়, যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে গ্যাস বা তরলের চাপ কী হবে? কম হবে। ঠিক আছে? পরের প্রশ্ন, একটি পরীক্ষার সাথে দেখাও যে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এই একটি পরীক্ষার সাথে দেখো জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এই ছবিটা তোমরা আঁকবে। একটি জলের বোতল নেবে, 2-3টি ছিদ্র করবে, নিচে পরীক্ষাটির জন্য কি উপকরণ লাগে সেটা লিখবে। এক মুখ খোলা একটি পাত্র, জল, মোটা পেরেক, কর্কের সিপি, অনুভূমিক টেবিল। পরীক্ষা পদ্ধতি, এক মুখ খোলা একটি পাত্র নিয়ে তার গায়ে উপরে, মাঝে ও নিচে 3টি ফুটো করা হলো। ছিদ্রগুলি কর্কের ছিপি দিয়ে বন্ধ করা হলো। এবার অনুভূমিক টেবিলের উপর পাত্রটিকে রেখে জল ঢেলে ভর্তি করা হলো। তারপর 3টি সিপিকে একসাথে খুলে দেওয়া হলো। পর্যবেক্ষণ বা অবজারভেশন কি? দেখা গেল উপরের ছিদ্র দিয়ে জল সবচেয়ে কম জোরে এবং কম দূরে পড়ছে, নিচের ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি জোরে, দেখতে পাচ্ছি এইখান থেকে সবচেয়ে বেশি পড়ছে, উপর থেকে সবচেয়ে কম। ব্যাখ্যা এবং সিদ্ধান্ত, ছিদ্র দিয়ে নির্গত জলের বেগ শুধুমাত্র ওই অবস্থানে জলের চাপের উপরে নির্ভর করে, পাত্রে থাকা জলের পরিমাণের উপর নয়।
নিচে ছিদ্রটিতে জলের গভীরতা সবচেয়ে বেশি, তাই চাপও বেশি। এ কারণে নিচের ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি জোরে এবং বেশি দূরে গিয়ে পড়ে। এর থেকে প্রমাণিত হয় তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরল যে চাপ দেয় তা ওই বিন্দুর গভীরতার উপরে নির্ভরশীল, অর্থাৎ তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। তাহলে তোমরা এই ছবিটার উপকরণ, পরীক্ষা পদ্ধতি, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তটা দেখে লিখে নেবে। লিনম্যানের 10% সূত্রটি লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের দেহ গঠনের জন্য কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। কি বলছে? প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদেহ গঠনের জন্য, মানে একটা ধরো পুষ্টির যে লেভেলগুলো আছে, পুষ্টি স্তর, যেমন ধরো ঘাস হরিণকে কে হচ্ছে ব্যাংকে সাপ, তাহলে এক একটা স্তরে ওই যে গৃহীত শক্তি প্রায় 10% তাদের জীবদেহ গঠনের জন্য কাজে লাগে, আর যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবরা সেটা আবার গ্রহণ করতে পারে। ঠিক আছে, পরের কোশ্চেন, রক্তের প্রধান কাজগুলো উল্লেখ করো। এটা পাবে তোমরা বই 112 পাতা। এটা একটা স্কুলে ছিল। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। লোহিত রক্তকণিকা, রক্তে 3টে কণিকা, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা কী কাজ? ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে প্রায় সব জায়গায়। নাম্বার 2, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে এরা শরীরের রক্ষী হিসেবে কাজ করে। পাহারা দেওয়ার সৈন্যের মতো এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের, জীবাণুর সঙ্গে লড়াই করা এবং আমাদের শরীরকে রক্ষা করা। আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময় এদের দরকার হয়। ঠিক আছে। আর অনুচক্রিকা হচ্ছে এরা শরীরে কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ধরো তোমার কোনো কারণে হাত পা ছিঁড়ে গেল বা কেটে গেল, তখন রক্ত বেরোচ্ছে, সেই কাজটা প্রতিরোধ করে কি? অনুচক্রিকা। ঠিক আছে। এবার বলেছি মেয়েদের শারীরিক বৃদ্ধির গতি থেমে যায় কত বছর বয়সে? এটা মেবি 21 ইয়ার্স, 21 বছর বয়সে। ঠিক আছে। তাহলে ভিডিওটি তোমরা সকলে বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, তাহলে মোটিভেশন পায়, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেতে থাকো, তোমাদের উপকারী হবে। ঠিক আছে, ভালো থাকবে।